দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বিশ্বজয়ী প্রফেসর ইউনূস, নোবেলজয়ী এবং আমাদের গর্ব, তিনি সারা বিশ্বে একটি যে বার্তা দিয়ে বেড়ান, এক ধরনের নিজের মতামত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে চাকরি করা যাবে না, উদ্যোক্তা হতে হবে। অর্থাৎ নিজে চাকরি অন্যদেরকে দিতে হবে। এই বার্তা তিনি বাংলাদেশেও গত 17 মাসে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে 17 মাসে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে উদ্যোক্তা তৈরির যে মেকানিজম, সেই মেকানিজম নেই। উদ্যোক্তা হতে হলে তো তার পুঁজি লাগে, উদ্যোক্তা হতে গেলে তার ট্রেনিং লাগে, উদ্যোক্তা হতে গেলে তার মেধা লাগে। উদ্যোক্তা কিন্তু সবাই হতে পারে না। চাকরি প্রায় সবাই করতে পারে, উদ্যোক্তা সবাই হতে পারে না। কিন্তু তিনি এই বার্তাটা বারবার দিচ্ছেন। এক ধরনের ব্যাপারটাকে যদি কেউ একটু তির্যকভাবে ফতোয়া বলেন, তাহলে ব্যাপারটা একটু বেশি খারাপ হয়ে যায় বোধহয়। কিন্তু হয়তো বলতেও পারেন যে এক ধরনের ফতোয়া জারি করা হচ্ছে যে চাকরি করা যাবে না, উদ্যোক্তা হতে হবে। কিন্তু আমরা দেখেছি যে মেধাবীদের উদ্যোক্তা হওয়ার কথা, কিন্তু আমার দেশের মেধাবীরা যারা কোটা আন্দোলন করলেন, কোটা বাতিল করতে বললেন, মেধার ভিত্তিতে চাকরির কথা বললেন, তারা কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য আন্দোলন করেননি, তারা চাকরির জন্য আন্দোলন করেছেন। চাকরিতে মেধার ভিত্তিতে নিতে হবে, এই আন্দোলন তারা করেছেন। পরবর্তীতে দেখা গেল যে এই মেধাবীরা তারা অনেকেই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, কিন্তু শেষমেশ আর অংশগ্রহণ করেননি। তাদের ওই চাকরির খায়েশ চলে গেছে, কারণ চাকরিতে তো আর টাকা নাই। তারা এবার নতুন উদ্যোক্তা হলেন হচ্ছে রাজনীতিতে এসে, রাজনৈতিক উদ্যোক্তা হলেন। এবং রাজনৈতিক উদ্যোক্তা হলে বাংলাদেশে খুব সহজেই গাড়ি বাড়ি তৈরি করা যায়। তার প্রমাণ আমরা সর্বশেষ এর আগেও গত 54 বছরে আমরা দেখেছি, গত 17 মাসে আবার নতুন করে নতুনভাবে নতুন সংজ্ঞায় আমরা দেখেছি যে ছেলেটার গ্রামের বাড়ি সব থেকে ভাঙা বাড়িটা, সব থেকে গরিব বাড়িটা ছিল, সেই ছেলেটা 1 বছর পরে বেশভূষা পাল্টিয়ে বলছে আমার গ্রামের সব থেকে বড় বাড়িটা আমার, কয়েক একর জমিতে আমার বাড়ি। এবং সেই ছেলেটার হলফনামায় যখন দেখা যাচ্ছে সদ্য ছাত্রত্ব শেষ করা 1 বছর আগে সেই ছেলেটা বলছে তার সম্পদ হচ্ছে 98 লাখ টাকা। নানাভাবে নানা ধরনের বয়ান আমরা দেখছি। যে ছেলেটার পকেটে টাকা থাকতো না, মানিব্যাগে টাকা থাকতো না, ট্রেনের সাধারণ কামরায় গরমে ফ্যান না থাকা, ঘামতে ঘামতে পঞ্চগড়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে যেতেন, সেই ছেলেটা এখন দামি দামি গাড়িতে চড়েন, শত শত গাড়ি নিয়ে শোডাউন করেন, নির্বাচন করেন, এমপি হন, এখন লক্ষ কোটি টাকার মালিক হন এবং বলেন যে আমি ঐতিহাসিকভাবে জমিদার পুত্র। সুতরাং উদ্যোক্তা, রাজনৈতিক উদ্যোক্তা বাংলাদেশে সব থেকে বড় ব্যবসার নাম যখন হয়েছে, তখন আজকে প্রধান উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের 5 বছরের বেশি চাকরি করার দরকার নেই, 5 বছরের বেশি চাকরি করা উচিত না, 5 বছর পরে চাকরি ছেড়ে দেওয়া উচিত। যেন আমেরিকার হোয়াইট হাউসে যে চলনটা চলে, হোয়াইট হাউসে সরকার পরিবর্তন হলে হোয়াইট হাউসের কর্মকর্তা কর্মচারী সব পরিবর্তন হয়ে যায়, 4 বছরের জন্য তারা চাকরিতে যায়, সেই থিওরি তিনি বাংলাদেশে বললেন। অর্থাৎ সরকারি যারা চাকরি করে তাদের উদ্দেশ্যে তিনি বললেন 5 বছরের বেশি চাকরি করার দরকার নেই, তাতে তাদের মেধা নষ্ট হয়ে যায়, তারা পরনির্ভরশীল হয়ে যায়। সেটা না করে তোমাদের উদ্যোক্তা হতে হবে। কিন্তু কতজন উদ্যোক্তা গত 17 মাসে তৈরি করা হয়েছে, সেই ব্যাপারটা একটা বড় ব্যাপার। চলুন একটু জেনে দেখি আমাদের প্রধান উপদেষ্টা উদ্যোক্তার থিওরিতে কি বলছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তার কথা শুনে এবার চাকরি ছেড়ে দেবেন কিনা? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 5 বছরের বেশি তোমাদের চাকরি করার দরকার নেই, ব্যাপারটা ওই পর্যায়ে গেছে। আমার দেশ তো আর বর্তমান সরকার বিরোধী কোনো মতবাদের পত্রিকা না, একেবারে 100 ভাগ 1000 ভাগ সমর্থনের পত্রিকা আমার দেশ। সেই আমার দেশই খবরটা দিচ্ছে, তারা বলছে সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত নয়। এই কথাটা বলেছেন প্রধান উপদেষ্টা। কি বলেছেন তিনি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়, তাহলে তার মাইন্ড সেট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। সরকারি চাকরি যারা করে তারা কতজন সৃজনশীল?
কতজন সৃজনশীল মানুষ সরকারি আমলা হতে যায়, কতজন সৃজনশীল মানুষ চাকরির দিকে যায়। যারা সত্যিকারের সৃজনশীল তারা তো মানে সরকারি চাকরিতে যাওয়ার কথা নয়, বিশেষ করে সরকারি চাকরিতে যাওয়ার কথা নয়। যারা সৃজনশীল, যাদের মেধা রয়েছে, তারা যারা মনে করে যে তারা অল্প দিনেই একটা ভালো জায়গা তৈরি করবে, তারা কিন্তু বেসরকারি জায়গায় থাকে। বেসরকারি জায়গায় প্রতিনিয়ত তার অবস্থান চেঞ্জ করে একটা বিশাল অবস্থায় যায়। বেসরকারি পর্যায়ে যে লোকটি তার মেধা খাটিয়ে 50 লাখ টাকা বেতন অর্জন করতে পারবে, সেই লোকটি তার যত মেধাই থাকুক না কেন সরকারি চাকরি করলে কিন্তু তার বেতন ওই 1.5 লাখ টাকার বেশি হবে না। বাস্তবতা এটা। আর কি বলছেন তিনি? বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লোগো উন্মোচন করেন এবং এই কথা বলেন। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে 10 বছর পর পর নতুন করে শুরু করা উচিত, কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ সেই প্রতিষ্ঠানে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে রয়েছে। খুবই সুন্দর কথা, কিন্তু সেই সুন্দর কথাটা কি বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের আমলাদের জন্য প্রযোজ্য? তিনি যে কথাটা বলছেন সেটা মূলত হোয়াইট হাউসের থিওরি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন যখন চেঞ্জ হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প এসেছেন, ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী তার কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছেন। ওখানে কেউ স্থায়ী না। 4 বছর, তারা জানেই যে 4 বছরের জন্য তারা চাকরিতে আসছে। 4 বছর পরে তাদের চাকরির মেয়াদ শেষ, আবার নতুন একটা টিম আসে, আবার নতুন একটা টিম আসে, এরকমটা হয় বেশিরভাগই। অর্থাৎ প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী লোকেরা সেই কাজগুলো করেন। সেই থিওরি তিনি বাংলাদেশে অ্যাপ্লাই করতে বলছেন। সেই থিওরি বাংলাদেশে অ্যাপ্লাই করতে বললে হয়তো এখন প্রকাশ্যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কিছুই বলবে না, কিন্তু যখন দায়িত্ব শেষ করবেন আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সম্মানীয় ব্যক্তি, তিনি যখন দায়িত্ব শেষ করবেন তখন এই কথাগুলো কিভাবে সমালোচনা হবে কিংবা সরকারি আমলারা কিভাবে এই কথাগুলোকে বর্ণনা করবেন কিংবা ওন করবেন, আদৌ কি কেউ ওন করবেন? তিনি আর কি বলছেন? সবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটা ভুল জিনিস। ভালো কথা, এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। গত 17 মাসে আপনি বড় বড় মেগা সিদ্ধান্ত নিয়েছেন, অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন। বিডার চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়ে এসেছেন, বিনিয়োগের স্বপ্ন দেখিয়েছেন। বিনিয়োগ কি এসেছে? আসেনি। গত 17 মাসে আপনি কতজনকে, বাংলাদেশে কতজনকে উদ্যোক্তা তৈরি করেছেন? আপনার গ্রামীণ ব্যাংকের কিংবা আপনার যে মূল ব্যবসা, মূল যে কাজ, সেখানে আপনি সারা বিশ্বে উদ্যোক্তার থিওরিটাই আপনি বলে বেড়ান। সারা বিশ্বে যেটা বলে বেড়ান সেটা বাংলাদেশেও বলছেন। কিন্তু যখন আপনি সুযোগ পেয়েছেন গত 17 মাসে অনেক কাজ তো করেছেন, এই যে সংস্কারের এক গাতা এত কিছু, কিন্তু উদ্যোক্তা তৈরির ব্যবস্থা হয়েছে কি? আপনি কি একবারও এই কথা বলার মানে সাহস করেছেন যে তোমরা যারা কোটা আন্দোলন করেছো, সরকারি চাকরির জন্য আন্দোলন করেছো, তোমাদের এই মানে অবস্থানটা আমি সমর্থন করি না। তোমরা সরকারি চাকরির জন্য ছুটবা না, তোমরা উদ্যোক্তা হওয়ার জন্য ছুটবা। তোমাদের ওই থিওরিটা, হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী অবস্থানটা ডে 1 থেকে তোমাদের থাকলে সেটা ভালো হতো, কিন্তু ওই চাকরি করার জন্য, চাকরিতে কোটা প্রথা বাতিলের জন্য তোমরা দাস হবা, যেটা তিনি বলছেন যে এটা অনেকটা দাস প্রথার শামিল চাকরির ব্যাপারটা। তো যারা মেধাবীরা যারা দাস প্রথার দিকে যাওয়ার জন্য আন্দোলন করলো, তাদের কি একবারও তিনি বলেছেন যে তোমাদের এই আন্দোলনটা ভুল ছিল কিংবা ঠিক ছিল না, তোমরা এটা উচিত করনি, তোমাদের আন্দোলন হওয়া উচিত ছিল আমাদেরকে উদ্যোক্তা বানাও? শেখ হাসিনা বিরোধী আন্দোলন হতে পারত, কিন্তু সেটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে না। এটা যদি আপনার ফর্মুলা মানা যায়, তাদেরকে তো একবার আপনাদের বলা উচিত যে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, তোমরা এই কোটা বিরোধী আন্দোলন করে কিংবা নুরুল হক নূর থেকে শুরু করে তোমরা কোটা বিরোধী আন্দোলন করে এটা ঠিক করনি। এটা চাকরির কথা ভাবা মানে এটা দাসত্বের কথা ভাবা, এটা দাস প্রথার শামিল। বলেননি বোধহয়, কিংবা বলার মতো অপশনও নেই, কারণ এটা বললে বিষয়টা অন্যদিকে গড়াবে।
তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস, অনেক কথা, অন্য প্রসঙ্গে অনেক কথা বলেছেন। এবং সেখানে আরেকটা মজার ব্যাপার, অপ্রাসঙ্গিক ব্যাপার, কিন্তু আরেকটা মজার ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশটা জালিয়াতে চ্যাম্পিয়ন, এইভাবে তিনি বলেছেন। এবং তার ওই ভিডিওটা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। তিনি এই বাংলাদেশের জনগণকে জালিয়াত বলেছেন এবং জালিয়াতের জন্য চ্যাম্পিয়ন, এই কথা বলেছেন। এবং যুক্তিও আছে, তার বলার যুক্তিও আছে। প্রথম দিকে শুনলে মনে হবে যে তিনি বাংলাদেশের মানুষকে জালিয়াত বললেন। এর আগে বিদেশে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বোঝে না, তারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। এভাবে ঢালাওভাবে মন্তব্য করে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছিলেন। এই জালিয়াত বলার প্রসঙ্গ হচ্ছে যে বিদেশি দূতাবাসে যে ভিসার অ্যাপ্লাই করে বাংলাদেশের মানুষ, সেখানে জালিয়াতের আশ্রয় নেয়, ভুয়া কাগজ, ভুয়া তথ্য এগুলো দেয়, এভাবে বলার চেষ্টা করেছেন। কিন্তু ঢালাওভাবে আমরা একটা জায়গায় চ্যাম্পিয়ন, আমরা জালিয়াতে চ্যাম্পিয়ন, এভাবে যেটা বলেছেন সেই কথাটা শুনে কেউ প্রথম দিকে ধাক্কা খেতেও পারে। তিনি খুব সহজ সরল, তিনি তো খুবই টকেটিভ মানুষ, খুবই ভালো কথা বলেন, অসাধারণ কথা বলেন। তাকে এক বাক্যে আপনি যদি কথাশিল্পী বলেন তাও কিন্তু ভুল হবে না। কথার জাদুতে তিনি মুগ্ধ করতে পারেন। সেই মুগ্ধ করার মাঝে মাঝে শিশুর মতো সারল্য যেগুলো প্রকাশ পায়, সেগুলো বোধহয় কখনো কখনো নিজের স্ববিরোধী কথা হয়ে যায়, যেগুলো হয়তো তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না, পরে হয়তো উপলব্ধি করতে পারেন। এই যে উদ্যোক্তার গল্প, সেই উদ্যোক্তা গল্প শোনানোর আগে ডে 1 থেকে উদ্যোক্তা তৈরির কনসেপ্টে তার সরকার যদি এগোতো, তাহলে বোঝা যেত যে উদ্যোক্তা সত্যি আপনি এই ফর্মুলাটা পছন্দ করেন এবং বাস্তবায়ন করতে চান, যেটা আমরা দেখিনি। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।